বন্ধুরা খাওয়া দাওয়া করে নিলাম, কমপ্লিট করে বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে সত্যি কথা বলতে আমি যেহেতু ফার্স্ট টাইম মায়াপুরে এসছি, আমার তেমন কোনো জায়গা কিন্তু ঠিক চেনা নেই, তাই নিয়ে নিলাম একটা টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনে। এই যে এই দাদার টোটো নিয়েছি। দাদা একটু তাকাও একটু। নাম কি তোমার? কি? আচ্ছা, দাদার নাম হচ্ছে ছোট দাদা। তো দাদা টোটো নিয়েছি, টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। দাদা আমাদের বললো টোটাল 9টা জায়গা ঘুরিয়ে দেখাবে, বললো ভালোভাবে খুব সুন্দরভাবে তুমি ভিডিও করে নিতে পারবে। তাই দাদার সাথে কথা বলে 250 টাকার বিনিময়ে দাদার কাছ থেকে নিয়ে নিলাম টোটো। তো দাদার সাথে কথা বলে এক্ষুনি আমি জানতে পারলাম আমরা এখন যাচ্ছি শিবডোবা মন্দিরে। আর দেখো সাইডের পরিবেশটা। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি শিবডোবা গৌরীনগর শ্রী শ্রী সন্ত গোস্বামী গৌরী মঠ। তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি শ্রী শ্রী সুন্দর শ্রী রাধা মোহন জিউ মন্দিরে। বন্ধুরা আমরা এক্ষুনি দর্শন করে বেরোলাম শ্রী শ্রী গৌরী সুন্দর রাধা মোহন জিউ মন্দির। দর্শন করে বেরিয়ে আমরা এখন পৌঁছে গেছি। এটা কি মন্দির দাদা? নিমাই। এখন আমরা চলে এসেছি নিমাইয়ের জন্মস্থানে। তো চলো যদি ভিডিওস করতে দেয় অবশ্যই ভিডিও করে দেখাবো, আর না হলে বাইরেরটুকুই তোমাদের ঘুরে দেখাবো। বন্ধুরা আমার পেছনে যে স্থানটা রয়েছে এটা হচ্ছে চাঁদগাজী সমাধিস্থল। তো চলো তোমাদের চাঁদগাজী সমাধিস্থলটাকে ঘুরে দেখাই। আপনারা এসে উপস্থিত হয়েছেন কোথায়? চাঁদগাজীর সমাধিস্থানে। সমাধি দিয়েছিলেন কে? মহাপ্রভু নিজে। কাকে দিয়েছিলেন? চাঁদগাজী নামক ওই মুসলিম ভদ্রলোককে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন। তো চাঁদগাজী তো মুসলিম ছিলেন, নাম শুনে বোঝা যাচ্ছে।
তাহলে মহাপ্রভু কেন ওই মুসলিম ভদ্রলোককে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন? তার উত্তরে বলেছেন, চাঁদ কাজী মুসলিম হওয়া সত্ত্বেও মহাপ্রভুর ভক্ত এবং শিষ্য হয়েছিলেন। তাই মহাপ্রভু চাঁদ কাজীকে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন। তো চাঁদ কাজী কে ছিলেন? ভাগবতে বিশ্বাসী হলে ভাগবতে বলেছেন চাঁদ কাজী ছিলেন দাপর যুগে মথুরার রাজা কংস মহারাজ। সেই কংস মহারাজের দৈববাণী ছিল কৃষ্ণ ভগবানের হাতে ওনার মৃত্যু হবে। তাই মৃত্যু ভয়ে ভীত হয়ে কংস মহারাজ কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার জন্য অঘাসুর, বকাসুর, তৃণাবর্ত, পুতনা এই সমস্ত অসুরদের দ্বারা কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার চক্রান্ত করেছিল, যেটা টিভির পর্দায় দেখে থাকবেন। কিন্তু ভগবানের ক্ষতি করা মানুষের অসাধ্য ব্যাপার। তাই কংস মহারাজ কৃষ্ণ ভগবানের কোনো ক্ষতি করতে পারেনি। তখন কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন, সম্পর্কে তুমি তো আমার মামা হও, তথাপিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে। কি করে মামা হলো? দৈবকীর দাদা হলেন কংস, আর দৈবকীর মনস্কামনা পূর্ণ করার জন্য স্বয়ং কৃষ্ণ ভগবান কংসেরই কারাগারে পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন, যেটা টিভিতে দেখে থাকবেন। তথাপিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে। তাই পরবর্তী জন্মে তুমি যবনের ঘরে জন্ম নেবে। সেই দাপর যুগের কংস মহারাজ কলিকালে ভাগবতের কথা অনুযায়ী চাঁদ কাজী হিসাবে জন্ম পেলেন। তো কংস মহারাজ যখন বুঝতে পারলেন আমি অভিশপ্ত হলাম, তাহলে উদ্ধার পাবো কি করে বলে মনে মনে অনুতপ্ত হয়ে ভগবানের শরণাগত হলে তখন অন্তর্যামী কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন, আমি তোমাকে উদ্ধার করব কলিকালে। যখন নবদ্বীপের মায়াপুরে সতী মায়ের গর্ভে চৈতন্য ভগবান রূপে অবতীর্ণ হব, সেই সময় আমি তোমাকে উদ্ধার করব। সেই চৈতন্য ভগবান চাঁদ কাজীকে হরি নাম মন্ত্র দিয়ে ভক্ত শিষ্য করে উদ্ধার করেছিলেন। কিন্তু ভক্ত এবং শিষ্য হওয়ার আগে চাঁদ কাজী হরিনামের প্রতি খুব হিংসাপরায়ণ ছিলেন। হরি নাম সহ্য করতেন না, কারণ তিনি তো যবন মুসলিম। তাই মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে আদেশ করেছিলেন কলিহত মানুষকে উদ্ধার করার জন্য, দ্বারে দ্বারে মিছিল করে হরিনাম বিতরণ করার জন্য, তখন এই চাঁদ কাজী সেই হরিনামের মিছিল বন্ধ করে দিয়ে মৃদঙ্গটা ভেঙে দিয়েছিল। যে ভাঙা মৃদঙ্গটা আপনার শিবা সঙ্গনে দেখে থাকবেন। আর ওই এলাকাতে ভেঙেছিল বলে ওই জায়গার নাম হলো খোল ভাঙার ডাঙা লেখা আছে। মহাপ্রভু এই ঘটনা জানতে পেরে খুব ক্রুদ্ধ হয়েছিলেন। ক্রুদ্ধ হয়ে চাঁদ কাজীকে শাস্তি দেবার উদ্দেশ্যে পরের দিন সন্ধ্যাবেলায় ভক্তদের সঙ্গে নিয়ে মশাল জেলে হরি নাম সংকীর্তন সহযোগে চাঁদ কাজীর বাড়িতে উপস্থিত হলে চাঁদ কাজী ভয়ে ঘরের ভিতর লুকিয়ে পড়েন। অন্তর্যামী চৈতন্য ভগবান বুঝতে পেরেছিলেন কাজী সাহেব ভয়ে ভীত হয়েছেন। তাই তাকে পুনরায় মামা বলে সম্বোধন করলে কাজী সাহেব তখন সভয়ে মহাপ্রভুর পায়ে আত্মসমর্পণ করে ক্ষমা ভিক্ষা চাইলে দয়াল গৌর হরি তাকে বক্ষে টেনে নিয়ে হরি নাম মন্ত্র দিয়ে ভক্ত শিষ্য করে উদ্ধার করেছিলেন। আর আশীর্বাদ করে বলেছিলেন, তুমি যবন হয়ে মুসলিম হয়ে আমার ভক্ত এবং শিষ্য হলে, তাই তোমার নাম যাতে জগতে অমর হয়ে থাকে তার ব্যবস্থা হিসাবে তোমার মৃত্যুর পর আমি নিজে হাতে মাটি দিয়ে সমাধি দেব। আর সমাধির ওপরে একটা গোলক চাপা গাছ বসিয়ে যাব, যে গাছের ফুল সারা বছর ধরে আমার আশীর্বাদ স্বরূপ তোমার ওই সমাধিতে ঝরে পড়বে। এই সেই গোলক চাপা গাছ, যার বয়স বিগত দোল পূর্ণিমায় 523 বছরে পড়েছে। এই হচ্ছে এখানকার সংক্ষিপ্ত কাহিনী। জয় মহাপ্রভু কি জয়, জয় চাঁদ কাজী কি জয়। ফাইনালি বন্ধুরা, চাঁদ গাজীর
সমাধিস্থল দর্শন করে আমরা বেরোলাম। দাদা এবার কোথায় নিয়ে যাচ্ছ? এবার দাদা আমাদের নিয়ে যাচ্ছে শ্রী চৈতন্যের মাসির বাড়িতে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে শ্রী চৈতন্যের মাসির বাড়িতে গিয়ে। বন্ধুরা আমরা এতক্ষণ দর্শন করলাম শ্রী চৈতন্যের মাসির বাড়ি দর্শন করে আমরা এখন যাচ্ছি খোলভাঙা মন্দির। তো চলো বন্ধুরা তোমাদের ঘুরে দেখাবো খোলভাঙা মন্দিরটা। এখানে ম্যাক্সিমাম মন্দিরে ছবি তোলা নিষিদ্ধ, তবুও যতটুকু পাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করব।
বন্ধুরা, আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই মায়াপুরের নবনির্মিত মন্দির। মন্দিরটার কাজ এখনও কমপ্লিট হয়নি, কিন্তু দ্রুততার সাথে কাজ চলছে। তো হয়তো খুব শিগগিরই আমরা এই মন্দিরটা ভেতরে প্রবেশ করতে পারবো, প্রবেশ করে তোমাদের ঘুরে দেখাতে পারবো। বন্ধুরা, আমরা সাইট সিন করার পরে অবশেষে মন্দির পরিক্রমা করছিলাম। নতুন যে মন্দিরটা হচ্ছে মন্দির পরিক্রমা করছিলাম। মন্দির পরিক্রমা করে আমরা চলে এলাম, এই যে দেখতে পাচ্ছ সামনে মায়াপুর ফুলডোম থিয়েটার। বিড়লা তারামণ্ডলের মতো তোমরাও যদি এই ফুলডোম থিয়েটারে 3Dতে উপভোগ করতে চাও, তো তোমরাও মায়াপুর আসলে অবশ্যই চলে আসতে পারো এখানে। ফুলডোম থিয়েটারের টিকিট মূল্য এখন আগে ছিল 50 টাকা, এখন মাত্র কিন্তু 40 টাকা করে দিয়েছে, সুতরাং তোমরা অবশ্যই আসতে পারো। ফাইনালি এখন টাটা বলার পালা মায়াপুর ইসকনকে। তো টাটা বলে আমরা এগিয়ে যাচ্ছি আবারও বাড়ির উদ্দেশ্যে, আবারও সেই 107 কিলোমিটারের জার্নি। সত্যি কথা বলতে জীবনে হয়তো সঙ্গে কিছুই যাবে না, যাবে কিছু স্মৃতি ছাড়া আর কিছু নয়। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।